আজ আমরা দেখব কিভাবে একজন নারী বাংলার রাজনৈতিক ইতিহাসে একটা পুরো নতুন অধ্যায়ের সূচনা করলেন। আসুন মমতা ব্যানার্জির উত্থানের পেছনের গল্পটা একটু অন্যভাবে দেখি। মানে একজন রাজনৈতিক ঐতিহাসিকের চোখে তার এই জনমোহিনী কৌশলগুলোকে বিশ্লেষণ করে দেখা যাক। ৩৪ বছর ভাবা যায়? একটা দুটো বছর নয়, পুরো ৩৪টা বছর। পশ্চিমবঙ্গ তখন শাসিত হতো বিশ্বের দীর্ঘতম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকারের হাতে। আর সত্যি বলতে কি, ওটা শুধু একটা সরকার ছিল না, ওটা ছিল একটা আস্ত প্রতিষ্ঠান, যার শিকড় সমাজের অনেক গভীরে চলে গিয়েছিল। তো প্রশ্নটা হলো, এমন একটা প্রতিষ্ঠানকে হারানো কি আদৌ সম্ভব? উত্তরটা এসেছিল ২০১১ সালের নির্বাচনে। সেটা ঠিক নির্বাচন ছিল না, বলা যায় একটা রাজনৈতিক ভূমিকম্প। আর সেই ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই নেত্রী, যিনি এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। আচ্ছা, তার এই ঐতিহাসিক জয়টা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। দেখতে হবে কিভাবে একজন রাজনৈতিক আউটসাইডার হয়ে তিনি পুরো সিস্টেমটাকেই চ্যালেঞ্জ ছুলে দিয়েছিলেন। চলুন তার সেই যাত্রার শুরুটা একবার দেখে নেওয়া যাক। তার রাজনৈতিক জীবনটা শুরুই হয়েছিল বলা যায় একটা এস্টাবলিশড সিস্টেমের বিরুদ্ধে লড়াই দিয়ে। দেখুন, ১৯৮৪ সালে যখন একজন তরুণ সাংসদ হিসেবে তিনি রাজনীতিতে এলেন, সেটা ছিল একটা বড় চমক। কিন্তু তিনি খুব তাড়াতাড়ি বুঝতে পারছিলেন যে এই সিস্টেমের ভেতরে থেকে পরিবর্তন আনাটা বেশ কঠিন। আর সেই ভাবনা থেকেই ১৯৯৮ সালে তিনি নিজের দল তৈরি করলেন। এটা ছিল প্রচলিত রাজনীতির প্রতি তার একরকম চূড়ান্ত বিদ্রোহ। কিন্তু শুধু নতুন একটা দল বানালেই তো হয় না, তাই না? তার আসল সাফল্যটা ছিল অন্য জায়গায়। তিনি এমন এক নতুন ধরনের রাজনৈতিক আন্দোলন গড়ে তুলেছিলেন, যা সাধারণ মানুষের আবেগ, তাদের হতাশাকে একদম ঠিকঠাক ধরতে পেরেছিল। আর এটাই তাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেয়। তার কৌশলের মূল অস্ত্রটাই ছিল এই পপুলিজম, বা যাকে আমরা বলি জনমোহিনী নীতি। জিনিসটা কি? এটা আসলে এমন একটা রাজনৈতিক অ্যাপ্রোচ যা সাধারণ মানুষের মনে জমে থাকা বঞ্চনার অনুভূতিকে কাজে লাগায়, তাদের একত্রিত করে আর এস্টাবলিশড সিস্টেমের বিরুদ্ধে একটা বিরাট জনমত তৈরি করে। আর এই কৌশলের সবথেকে বড় পরীক্ষাটা হলো সিঙ্গুর আর নন্দীগ্রামে। মনে আছে নিশ্চয়ই সেই জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন? ওই আন্দোলনগুলো কিন্তু শুধু জমি রক্ষার লড়াই ছিল না, ওগুলোই হয়ে উঠেছিল সেই মঞ্চ যা মমতা ব্যানার্জিকে মা, মাটি, মানুষের নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিল। তিনি কি করলেন? তিনি খুব সফলভাবে এই পুরো সংঘাতটাকে একটা আমরা বনাম ওরা লড়াই বানিয়ে দিলেন। একদিকে আমরা, মানে সাধারণ কৃষক, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত, এক কথায় জনগণ, আর অন্যদিকে ওরা, মানে অভিজাত শ্রেণী, সিস্টেম আর তৎকালীন বামফ্রন্ট সরকার। এই যে বিভাজনটা, এটাই তার রাজনীতির মূল ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। দেখুন, যে কোনো পপুলিস্ট মুভমেন্টের জন্য একজন নেতার দরকার হয়। এমন একজন নেতা যিনি নিজেই যেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠেন, যার সাথে মানুষের একটা সরাসরি যোগাযোগ তৈরি হয়। মমতা ব্যানার্জি ঠিক সেই কাজটাই করেছিলেন। এই যে তিনি বলছেন, আমি একজন সাধারণ মানুষ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি খুব সচেতনভাবেই নিজেকে সাধারণ হিসেবে তুলে ধরেছেন, যাতে মানুষের সাথে একাত্ম হওয়া যায়। আর তার এই সহজ সরল ভাবমূর্তিটাই কিন্তু তাকে তথাকথিত অভিজাত নেতাদের থেকে একদম আলাদা করে দিয়েছিল। সোজা কথায় মানুষের অনেক কাছে পৌঁছে দিয়েছিল। তার সেই বিখ্যাত সাদা সুতির শাড়ি, হাওয়াই চটি, টালির চালের সাধারণ বাড়ি, এমনকি তার আঁকা ছবি, তার লেখা বই, এই সব কিছু মিলিয়েই তার দিদি ইমেজটা তৈরি হয়েছিল। আসলে এই প্রত্যেকটা জিনিসই ছিল প্রথাগত ক্ষমতাবান পলিটিশিয়ানদের থেকে নিজেকে আলাদা করে দেখানোর একটা সচেতন চেষ্টা। আর ফল? ২০১১ সালে তার এই পপুলিস্ট স্ট্র্যাটেজি একটা ঐতিহাসিক জয় এনে দিল। ৩৪ বছরের বাম শাসনের অবসান, আর তিনি হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। সত্যি বলতে ওটা ছিল একটা অবিশ্বাস্য মুহূর্ত। কিন্তু ক্ষমতার শীর্ষে পৌঁছানোটা ছিল গল্পের বলা যায় প্রথম পর্ব। এরপর শুরু হলো দ্বিতীয় পর্ব, মানে প্রতিবাদের আগুন ঝরানো রাজনীতি থেকে বেরিয়ে এসে এবার শাসনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার পালা। এখন তো আর শুধু আন্দোলন করলে চলবে না, এবার রাজ্যটাও চালাতে হবে। তো ক্ষমতায় এসে তিনি কি করলেন? তিনি সরাসরি তার সমর্থনের মূল ভিত্তি, মানে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করলেন। যেমন ধরুন কন্যাশ্রী, যা আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছিল, বা কিষাণ মান্ডি, যা কৃষকদের সাহায্য করেছিল। এগুলো ছিল আসলে সেই মানুষদের কাছে পৌঁছানোর একটা চেষ্টা, যারা তাকে বিশ্বাস করে ক্ষমতায় এনেছিল। আর মানুষও কিন্তু এর প্রতিদান দিয়েছিল।
দেখুন 2011 সালের সেই বিপুল জয়ের পর 2016 নির্বাচনে তার দল একাই 211টা আসন পেয়ে জিতে যায়। এর মানে কি? এর মানে হলো তার সেই পপুলিস্ট আবেদন আর ওয়েলফেয়ার পলিটিক্স দুটোই মানুষের সমর্থন ধরে রাখতে সফল হয়েছিল। মমতা ব্যানার্জির এই পুরো উত্থান এবং তারপর তার শাসন, এটা কিন্তু আমাদের মডার্ন ইলেকটোরাল ডেমোক্রেসির চরিত্র নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। তার এই জার্নিটা সত্যি বলতে একটা অসাধারণ কেস স্টাডি। রাজনৈতিক ইতিহাসবিদরা কিন্তু এই পপুলিজম বা জনমোহিনী নীতিকে দুভাবে দেখেন। কেউ কেউ বলেন এটা গণতন্ত্রের জন্য একটা জরুরি কারেক্টিভ, মানে এটা সেই সব মানুষকে আওয়াজ দেয় যারা মনে করে সিস্টেম তাদের কথা শুনে না। আবার অন্যদিকে অনেকেই মনে করেন এটা একটা বিপজ্জনক জিনিস যা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেই দুর্বল করে দিতে পারে। তো সবশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের সময়ের জন্য একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। আজকের এই বিভক্ত পৃথিবীতে, যেখানে সাধারণ মানুষ আর শাসকদের মধ্যে দূরত্বটা দিন দিন বেড়েই চলেছে, সেখানে মমতা ব্যানার্জির দেখানো এই পপুলিস্ট রাজনীতির মডেলটাই কি রাজনীতির ভবিষ্যৎ হয়ে উঠছে?